সামরিক ক্ষেত্রে ৩৫ নম্বরে থাকা দেশ সামরিক ক্ষেত্রে ৪ নম্বরে থাকা দেশের সঙ্গে যুদ্ধ চাইছে। নেপথ্যে কি অন্য কোনো দেশ? নেপথ্যে কারা? কাদের প্ল্যানিং এ ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে আগুন জ্বলছে? কেন দীপু দাসকে হত্যা করা হলো? এই গোটা আগুন কি পরিকল্পনা মাফিক জ্বালানো হচ্ছে এবং তার পিছনে রয়েছে এই অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস? এবং যদি বাংলাদেশ এবং ভারতের যুদ্ধ শুরু হয় তাহলে বাংলাদেশের কি পরিণতি হবে? নমস্কার, আপনারা দেখছেন ইনসাইড আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বিষয়গুলো আমরা বারবার করে আলোচনা করি, ঠিক তার মধ্যে সবথেকে আশঙ্কাজনক ভারত বাংলাদেশ সংঘাত। আমরা যদি তথ্য দিয়ে কথা বলতে চাই তাহলে এই তথ্যটাই প্রথমে আমি পেশ করতে চাইব যে ভারত পাকিস্তানের যখন সংঘাত চলছে ঠিক তখনও বা বলা ভালো অপারেশন সিঁদুরের পর যে সংঘাত শুরু হয়েছিল, তথাকথিত যে যুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধের পরেও ভারতীয় হাইকমিশনের উপর হামলা পাকিস্তানে কখনো হয়নি এবং পাকিস্তানের হাইকমিশনের উপর হামলা ভারতেও কখনো হয়নি, যেটা আমরা গত 14ই ডিসেম্বর বাংলাদেশে দেখতে পেলাম। ঠিক যে কারণে বাংলাদেশে বেশ কয়েকটি ভিসা সেন্টার বন্ধ করতে হলো, খুলনা, রাজশাহী, ঢাকা সহ বেশ কয়েকটি জায়গায়। কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে? কেন এই সামরিক শক্তিতে থাকা ৩৫ নম্বরের দেশ বাংলাদেশ সামরিক শক্তিতে থাকা ৪ নম্বরের দেশের সঙ্গে সংঘাত চাইছে? তাহলে কি এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র, অন্য কোনো শত্রু কাজ করছে? তথ্য বলছে আইএসআই অর্থাৎ পাকিস্তানের ইন্টেলিজেন্স আসার পর বাংলাদেশ একটা অদ্ভুত শক্তি পেয়েছে। এই শক্তি কি কোথাও ঘুরপথে আমেরিকাকে ইন্ডিকেট করছে? সেই প্রশ্ন উঠবে এবং সেই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে। ঠিক তার মধ্যেই যে তথ্যগুলো ভারতীয় গোয়েন্দাদের কাছে এসে পৌঁছচ্ছে যে ভারত এবং পাকিস্তান যে সম্পর্ক পৌঁছেছিল সেইখানে দাঁড়িয়ে কাশ্মীরের যে দিকটা সেই দিকে অ্যাটাক না করতে পেরে এইবার বাংলাদেশকে নিয়ে ভারতে অ্যাটাক করার একটা পরিকল্পনা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। ঠিক সেই কারণে বাংলাদেশ জুড়ে এত ভারত বিদ্বেষী মনোভাব তৈরি করার চেষ্টা। এবং এইখানেই প্রশ্ন উঠছে, যদি সেটাই সত্যি হয় তাহলে ভারত কি চুপ করে বসে থাকবে? ভারতের সঙ্গে যদি বাংলাদেশের সংঘাত বাঁধে সেক্ষেত্রে কয়েক মিনিটের তো অপেক্ষা, কয়েক মিনিটের মধ্যে বাংলাদেশকে চুপ করিয়ে দেওয়া, বাংলাদেশের শেষ পরিণতি দেখিয়ে দেওয়ার ক্ষমতা ভারতের আছে। ঠিক সেই বিষয়ে আজকের এই আলোচনা। এবং ভারতের সঙ্গে যদি ৩৫ নম্বরে থাকা সামরিক শক্তির দেশের সঙ্গে সংঘাত বাঁধে তাহলে একটু প্যারামিটারগুলো বা একটু খতিয়ে দেখতে ইচ্ছে করছে যে কার কাছে কি শক্তি রয়েছে এই মুহূর্তে। তথ্য বলছে ভারতের কাছে এই মুহূর্তে প্রায় 14 থেকে 15 লক্ষ সেনা রয়েছে, শুধুমাত্র অনগ্রাউন্ড সেনা। এক্ষেত্রে এই সংখ্যাটা আরও বাড়তে পারে। এবং ভারতের কাছে যে ট্যাঙ্কার রয়েছে সেই ট্যাঙ্কারের সংখ্যা প্রায় 1000-এর উপর, যুদ্ধ বিমানের সংখ্যা তথ্য অনুযায়ী প্রায় 2500। এর পাশাপাশি নৌবাহিনীতে যে জাহাজ, সাবমেরিন, ফ্রিগেট সিস্টেম, এই সমস্ত কিছু ভারতের কাছে মজুদ রয়েছে। তার পাশাপাশি ভারত কিন্তু একটা পরমাণু শক্তিধর দেশ। তথ্য বলছে পরমাণু শক্তিধর দেশের সঙ্গে যদি বাংলাদেশের যুদ্ধ বাঁধে সেক্ষেত্রে বাংলাদেশ যে কথাটা খুব গুরুত্বপূর্ণভাবে ভাবছে যে একসঙ্গে তারা ঝাঁপিয়ে পড়বে, তারা লড়াই করবে। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, ভারতের যে কোনো রাজ্যের সঙ্গে বাংলাদেশের যদি তুলনা করা হয় সেই সমস্ত জায়গার সঙ্গে সমপরিমাণ জায়গা দেখা যাবে। এবং এক্ষেত্রে পশ্চিমবঙ্গের সঙ্গে যদি তুলনা করা যায় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের থেকে সামান্য বড় দেশ বাংলাদেশ। এবং গোটা পশ্চিমবঙ্গ একটা রাজ্য মাত্র, এবং গোটা ভারতের একটা সামান্য রাজ্যের সঙ্গে যদি তুলনা করা যায় সেক্ষেত্রেও বাংলাদেশ হয়তো কম পড়বে। এবং এই ক্ষেত্রেই আমি একটু বলতে চাইবো যে গোটা বাংলাদেশ যদি এই বিষয়টা ভেবে থাকে যে তারা লড়াই করবে, একসঙ্গে তারা যুদ্ধ করবে ভারতের সঙ্গে, বাস্তবিক পরিস্থিতি কিন্তু কিছুটা ভিন্ন। তার কারণ ভারত এই মুহূর্তে গ্লোবাল সাউথ এশিয়ায় যে জায়গা নিজেদের ধরে রেখেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হিসেবে যদি বলা যায় তাহলে বলতে হবে ভারত কিন্তু বিভিন্ন ক্ষেত্রে নিজেদের আপগ্রেডেশন কয়েক বছরের মধ্যেই করে নিয়েছে। এবং যে ডিপ্লোম্যাটিক ক্ষেত্রে যে আপগ্রেডেশন, কূটনৈতিক ক্ষেত্রে যে আপগ্রেডেশন, সেটা অত্যন্ত
গুরুত্বপূর্ণ। যদি যুদ্ধবাদে সেক্ষেত্রে আমি বলবো বাংলাদেশ এই মুহূর্তে সামরিক ক্ষেত্রে 35 নম্বরে রয়েছে এবং ভারতের ক্ষেত্রে যে সংখ্যাটা 4, অর্থাৎ ভারত কিন্তু সামরিক ক্ষেত্রে 4 নম্বরে রয়েছে। অন্যদিক থেকে যদি আমি বলি অর্থনৈতিক সহায়তার ক্ষেত্রে ভারত এই বছরের ক্ষেত্রে প্রায় $80 বিলিয়ন তারা কিন্তু এই মুহূর্তে এই ডিফেন্স সেক্টরে তারা কিন্তু বিনিয়োগ করে এই মুহূর্তে রয়েছে এবং তার পাশাপাশি শক্তি আধুনিকরণ এবং নিয়ন্ত্রণ, সেই শক্তিটাকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু একটা বড় অঙ্কের ফান্ড ভারত সরকার কিন্তু প্রত্যেক বছর ইন্ডিয়ান ডিফেন্স বা ডিফেন্সকে দেয়। তার পাশাপাশি বিশ্বব্যাপী যে বাংলাদেশের যে অর্থনৈতিক ক্ষেত্র, সেই অর্থনৈতিক ক্ষেত্রটা আমি বলবো যে তাদের ক্ষেত্রে এই যে ডিফেন্স সেক্টরকে ঢেলে সাজানোর যে ব্যবস্থা সেটা কিন্তু অত্যন্ত সুবিধাজনক নয় এবং ঠিক সে কারণেই কোথাও গিয়ে বাংলাদেশ কিন্তু ভারতের সঙ্গে যে তারতম্যের পার্থক্য সেটা কিন্তু থাকবে। এর মধ্যে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি বলছিলাম যে ভারতের সেনাবাহিনীর কাছে কি ফোর্স রয়েছে, ভারতের সেনাবাহিনীর কাছে কি ক্ষমতা রয়েছে। যদি বাংলাদেশের ক্ষেত্রে সেই বিষয়টা দেখা যায় সেক্ষেত্রে আমাকে বলতে হবে বিশ্বব্যাপী বাংলাদেশ যে গ্লোবাল ফায়ার পাওয়ার যে ইন্ডেক্স সেখানে 35 নম্বরে থাকার দরুন বাংলাদেশের যে সংখ্যা, যে সেনাবাহিনীর সদস্যের সংখ্যা সেটা প্রায় 2.5 লাখ হতে পারে এবং সেটা সর্বসাকুল্যে। তথ্য বলছে ভারী সরঞ্জামের সংখ্যা বা ট্যাঙ্কের সংখ্যা প্রায় 300টি, বিমান বাহিনীতে ফাইটার জেটের সংখ্যা প্রায় 40টি এবং যেটা ভারতের রয়েছে প্রায় 2500টি এবং এক্ষেত্রে নৌবাহিনীর তুলনায় অত্যন্ত ছোট এবং ভারতের যে সাবমেরিন বা যেটা বাংলাদেশের সাবমেরিন সেটাও কিন্তু মাত্র 2টো। ফলে সেক্ষেত্রে আমি একটু বলে রাখতে চাইবো ভারত কিন্তু নিজেদের যে ডিআরডিওর তরফ থেকে যে উন্নত পরিমাণ সাবমেরিনগুলো আবিষ্কার করছে, যেগুলো তৈরি করছে, সেগুলো কিন্তু এই যুদ্ধে ব্যবহার করা হলেই এনাফ। বাংলাদেশ কিন্তু কোনোভাবে তাদেরকে আর ধরে রাখতে পারবে না, বরং শেষ পরিণতিতে পৌঁছে যাবে কয়েক মিনিটের মধ্যেই। এই বিষয়গুলো মাথায় রেখে বাংলাদেশকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ভাবতে হবে যে সামরিক ক্ষেত্রে তারা কতটা শক্তিশালী। সামরিক ক্ষেত্রে যদি কেউ পিছন থেকে সাপোর্ট না করে বাংলাদেশের কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ভারতের সঙ্গে সংঘাতে লিপ্ত হওয়া অত্যন্ত কঠিন। এক্ষেত্রে ভারত বিদ্বেষ যে পরিমাণে বাংলাদেশে বাড়ছে, যেটা গোয়েন্দারা মনে করছে আইএসআই এর যোগ থাকতে পারে, যে ক্ষেত্রে এই সেহির শামসুদ মির্জা তিনি আসার পর আইএসআই এর সঙ্গে যে সংযোগ স্থাপন হচ্ছে, ঢাকায় আইএসআই দপ্তর খোলা হয়েছে, তারপর থেকে জঙ্গিদের যে কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে এটা আমরা দেখেছি এবং এক্ষেত্রে আইএসআই যে কোথাও গিয়ে ঘুরপথে ফান্ডিং করছে এটা কিন্তু বলার অপেক্ষা রাখছে না এবং তার পাশাপাশি মিলিশিয়া তৈরির যে চিত্রটা সেটাও আমরা তুলে ধরছিলাম ঠিক একইভাবে। ফলে বাংলাদেশের এই যে পরিস্থিতি সেটা কিন্তু অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি ধারণ করতে পারে। এক্ষেত্রে এইবার আসবো, যুদ্ধ হলে প্রাথমিক পার্থক্য যেমন থাকছে তার পাশাপাশি একটা আন্তর্জাতিক প্রেশার অর্থাৎ ভূরাজনৈতিক প্রেশার, জিওপলিটিক্যাল প্রেশার থাকবে এবং বাংলাদেশের অর্থনৈতিক একটা চাপ সেইটাও কিন্তু বাংলাদেশকে প্রথম দিক থেকে ফোকাসে থাকতেই হবে। এবং একদিক থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সংঘাত হলে আমি একটু বলে রাখতে চাইবো বাংলাদেশ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে একেবারে ঘিরে ফেলবে ভারত। তার কারণ আমরা এর আগেও দেখেছি ওয়াকারুজ্জামানের সঙ্গে যখন ভারতের এক প্রকার চূড়ান্ত সংঘাত, তখন বিভিন্ন ক্ষেত্রে ভারত কিন্তু বাংলাদেশকে ঘিরতে শুরু করেছিল। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যে বাংলাদেশের 3টে দিক অর্থাৎ পশ্চিম, উত্তর ও পূর্ব দিক থেকে কিন্তু ভারত তাদেরকে ঘিরে রেখেছে। তারপরে যদি দেখা যায় দক্ষিণ দিকে কিন্তু বঙ্গোপসাগর রয়েছে। এক্ষেত্রে 4100 কিলোমিটার শুধুমাত্র স্থল বেষ্টিত এলাকা, যে 4100 কিলোমিটার স্থল বেষ্টিত এলাকায় ভারতের জড়ি কিন্তু এই মুহূর্তে তথ্য বলছে সব থেকে বেশি এবং এই পরিস্থিতিতে যদি সংঘাত এই 3টে ক্ষেত্র দিয়ে যদি আক্রমণ চালানো হয় একযোগে, তাহলে ভারত কিন্তু বাংলাদেশকে চারিদিক থেকে ঘিরে ফেলে বাংলাদেশের যে সমস্ত আমদানি রপ্তানি বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্র কয়েক মিনিটের মধ্যে ভেঙে পড়তে পারে। এবং আমি যেটা বলছিলাম ঠিক কয়েক মিনিটের অপেক্ষা, কয়েক মিনিটের জন্যই কিন্তু ভারত আক্রমণ চালাবে, তারপর হয়তো ভারতের আর আক্রমণ চালানোর প্রয়োজন পড়বে না। এক্ষেত্রে আমি রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে পরিস্থিতি আমি তুলে ধরার চেষ্টা করলে বলবো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর যেরকম পরিস্থিতি ইউক্রেনের হয়েছে ঠিক সেই পরিস্থিতি হতে কিন্তু খুব স্বাভাবিকভাবেই মাত্র কয়েকটা দিন সময় লাগবে। এবং এক্ষেত্রে আমি যদি বলি সেক্ষেত্রে প্রাথমিকভাবে যুদ্ধ হলে রপ্তানি বন্ধ, ডলার সংকট তৈরি হওয়া, জ্বালানি আমদানি ব্যাহত হওয়া, বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য কিন্তু একটা ক্ষয়ক্ষতির পরিমাণ দেখা যাবে। এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই মুহূর্তে বলে রাখতে চাইবো ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য কিন্তু বাংলাদেশের সে খুব পরিমাণ যেটা ছিল এর আগে সেইটা কিন্তু নেই এবং ঠিক সে কারণেই কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে অর্থনৈতিক একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এবং ঠিক সেই অর্থনৈতিক সমস্যা কিন্তু আরও বাড়তে পারে যদি কিনা ভারত বাংলাদেশের ক্ষেত্রে যুদ্ধ হয়। এবং একদিক থেকে ভারত কিন্তু প্রাথমিকভাবে যেটা করবে বেশ কয়েকটি দিক থেকে আক্রমণ চালাবে, তার মধ্যে অন্যতম হলো সাইবার সিকিউরিটি। সাইবার হামলা যদি চালানো হয় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে আধুনিকরণ যে হামলা, সেই আধুনিক যুগের এই হামলা সাইবার হামলা চালানো হলে যে প্রাথমিক দিকগুলো বন্ধ হবে, রেল, বিভিন্ন ব্যাংক, অন্যান্য ক্ষেত্রে যদি আকাশ সীমার ক্ষেত্রে যদি এই সাইবার হামলা চালানো হয় তাহলে কয়েক মিনিটের মধ্যে ভারতের
আক্রমণে বাংলাদেশের যে সমস্ত অর্থনৈতিক দিক আছে সেই সমস্ত অর্থনৈতিক দিক কিন্তু ভেঙে পড়বে। এবং এক্ষেত্রে যদি আরও একটা দিক দেখা যায় তাহলে জিওপলিটিক্যাল দিক থেকে যদি দেখা যায় তাহলে আমাকে বলতে হবে জিওপলিটিক্যালি চীন এবং পাকিস্তান কোথাও গিয়ে সমর্থন করলেও প্রত্যক্ষভাবে ভারত বাংলাদেশের এই সংঘাতে বাংলাদেশকে সমর্থন করতে তারা পারবে না, তার কারণ সেক্ষেত্রে অন্যান্য শক্তির কিন্তু ইনভলভমেন্ট হয়ে যাওয়ার একটা চান্সেস থাকবে। এবং সেই দুটো ক্ষেত্রে কিন্তু চীন চাইবে না কোনোভাবে এই এশিয়াতে একটা বড় সংঘর্ষ হোক যাতে কিনা ব্যবসা বাণিজ্যের একটা বড় ক্ষয়ক্ষতি হোক, এটা কিন্তু চীন প্রাথমিকভাবে চাইবে না। তার পাশাপাশি বাংলাদেশের উপরে যে ডিপ্লোম্যাটিক যে অবস্থা এই মুহূর্তে রয়েছে, অন্যান্য দেশগুলোর চাপ রয়েছে, সেই দিক থেকে দেখতে গেলে অন্যান্য দেশ যেমন ভিয়েতনাম থেকে শুরু করে মায়ানমার থেকে শুরু করে অন্যান্য দেশ যে বাংলাদেশের সঙ্গে যে ব্যবসা করে বা যে লগ্নি করে সেই লগ্নি তারা করতে চাইবে না। তার কারণ বাংলাদেশের সঙ্গে সংঘাত হলে যে অর্থনৈতিক স্ট্রাকচার বাংলাদেশের ভেঙে যাবে, সেইখানে দাঁড়িয়ে ব্যবসা, কৃষি, সেই সমস্ত সেক্টরগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং ঠিক সেই ক্ষতির ভয়েই কিন্তু তারা কিন্তু আর নতুন করে লগ্নি করতে চাইবে না। এই একটা বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বাংলাদেশকে ভাবিয়ে তুলতে বাধ্য। তার পাশাপাশি যদি দেখা যায় জিওপলিটিক্যাল এবং এই যে ইকোনমিক্যাল যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার একসঙ্গে থাকলে ভারত কিন্তু এই দুটো ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রাশিয়া। এবং তার পাশাপাশি ভারতের এই মুহূর্তে যে ফিনান্সিয়াল স্ট্রাকচার, সেইখানে দাঁড়িয়ে বাংলাদেশের সঙ্গে যদি সংঘাত হয় যে ক্ষতিটা ভারতের হবে তার থেকে অনেক বা বহুগুণ ক্ষতি কিন্তু বাংলাদেশের হবে বলেই পরিষ্কারভাবে বোঝা যায়। এবং তার পাশাপাশি সবথেকে অধিকাংশ বিদ্যুৎ সাপ্লাই করা হয় বাংলাদেশে এবং সেইটা বন্ধ হয়ে গেলে বাংলাদেশ কিন্তু অন্ধকার হয়ে যাবে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এবং সেই বিদ্যুৎ হুট করে অন্য কোনো দেশ দিতে পারবে না। সেক্ষেত্রে টার্কির ক্ষেত্রেও কিন্তু ভারতের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশকে অস্ত্র সাপোর্ট করা বা অন্যান্য লজিস্টিক সাপোর্ট দেওয়া কিন্তু মুশকিল হয়ে পড়বে। কূটনৈতিক সাপোর্ট হয়তো দিতে পারবে, কিন্তু প্রাথমিকভাবে সরাসরি যুদ্ধে গিয়ে তাকে অস্ত্র সাপোর্ট দেওয়া কিন্তু মুশকিল হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই সংঘাতের অর্থ কি, এই বিষয়টা যদি বিশ্লেষকদের বিষয়ে জানা যায়, সেক্ষেত্রে তারা রীতিমতো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তাদের যে বক্তব্য যে ভারতের বিরুদ্ধতা করলেই কিন্তু বাংলাদেশে গদি টিকিয়ে রাখা সম্ভব, এই বিষয়টা পরিষ্কার। এবং বাংলাদেশের একটা প্ল্যান রয়েছে নিশ্চয়ই যে জামাতে ইসলামকে প্রমোট করা, জামাতে ইসলামকে ক্ষমতায় বসানো। এবং এই জামাতে ইসলামকে ক্ষমতায় বসাতে গেলে ভারত বিরুদ্ধতা অত্যন্ত প্রয়োজন, যেটা 1971 সালে তারা পারেনি। সেইবার কিন্তু তারা এই মুহূর্তে সেই মিনি পাকিস্তান করার চেষ্টা করতে পারে এবং ঠিক সেই চেষ্টায় একেবারে একেবারে আগুন জ্বালিয়ে দেওয়ার যে সর্বোপরি পরিকল্পনা, সেটা কিন্তু মোহাম্মদ ইউনূস বা অন্তর্বর্তী সরকার প্রধানের। ঠিক এই ক্ষেত্রেই কিন্তু শেখ হাসিনা হুঁশিয়ারি দিতে ছাড়ছেন না। শেখ হাসিনার তরফ থেকে পাল্টা হুঁশিয়ারি পরিষ্কার হয়ে যাচ্ছে। তিনি বলছেন যে তিনি ফিরবেন, তিনি যে কোনো উপায়ে রাজনৈতিক ক্ষেত্রে বা নির্বাচনের মাধ্যম দিয়ে তিনি ফিরবেন এবং এই মোহাম্মদ ইউনূসকে কিন্তু তিনি বিচার করবেন, মোহাম্মদ ইউনূসের তিনি বিচার করবেন। ফলে সব মিলিয়ে যে অভ্যন্তরীণ পরিস্থিতি, সেটা যে ভারত বিরুদ্ধতা, সেটা বলার অপেক্ষা রাখে না। তার পাশাপাশি ভারত বিরুদ্ধতা করতে গিয়ে যদি সংঘাত বাঁধে, সেই সংঘাতেও যে কি পরিণতি হবে কয়েক মিনিটের মধ্যে, সেইটাও লজিস্টিক বা লজিক্যাল ওয়েতে আমি পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে আদতে শান্তি ফিরবে? যদি শান্তি না ফেরে, যদি সংঘাত বাঁধায়, তাহলে বাংলাদেশের কি পরিণতি হবে? সেই সমস্ত উত্তর কিন্তু দেবে একমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ নির্বাচন, বাংলাদেশের সংসদীয় নির্বাচন বা যুদ্ধ। যদি সেইটাই হয়, বাংলাদেশের শেষ পরিণতি কী হবে সেইটা বলার অপেক্ষা রাখে না। এবং তা যদি পরিণতি হয় বাংলাদেশের, তাহলে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কের কী হবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফলে সব মিলিয়ে বাংলাদেশ এবং ভারত, বাংলাদেশ পাকিস্তান, এই সমস্ত যে জিওপলিটিক্যাল বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করি, সেই বিষয়গুলো বা আলোচনাগুলো বা বিশ্লেষণগুলো কেমন লাগে কমেন্ট করে জানান এবং নজর রাখুন আপনাদের পছন্দের অনুষ্ঠান ইনসাইটে।